Bismillahirrahmanirrahim. Hello viewers, Assalamu alaikum warahmatullah. Welcome to Uni World Academy MDS. আমি আজ আপনাদের সম্মুখে একটি ছোট্ট টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এই টিউটোরিয়ালটি বেসিক ইংলিশ গ্রামারের একটি মূল্যবান অংশ, যার নাম হলো টেন্স। আমরা টেন্সটিকে কয়েকটি পার্টে শিখব। আজকে প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ দেলোয়ার হোসেন, 35তম BCS শিক্ষা ক্যাডার, প্রভাষক ইংরেজি, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ, ঝালকাঠি। আমি আশা করব আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর ভালো না লাগলে আনলাইক করবেন। যদি আপনাদের মূল্যবান পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথাও কোনো সংশোধনী বা মান উন্নয়নের প্রয়োজন হলে সেটিও জানাবেন। আর আপনাদের সকলের সাবস্ক্রিপশন আশা করছি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চলার পথকে আরও উৎসাহিত করবেন, সেই কামনা করছি। আজকে আলাপের মূল বিষয়টা হলো টেন্সের প্রারম্ভিক যে বিষয়গুলো সেগুলো। এই বিষয়টি সকল ইংলিশ শিক্ষার্থীদেরই কাজে লাগবে, তবে চাকরি প্রত্যাশী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের জন্য, বিশেষত এসএসসি এইচএসসি শিক্ষার্থীদের জন্য ক্লাসটি বেশ কাজে দেবে আশা করছি। তো আমরা শুরু করছি। ইন্ট্রোডাকশনে প্রথমেই আমাদের জানতে হবে যে টেন্স কাকে বলে বা টেন্স বলতে কী বোঝে। আমরা সকলেই জানি যে টেন্স হচ্ছে কাল বা সময়, অর্থাৎ কোনো কাজ ঘটা বা না ঘটা একটি সময় সাপেক্ষ ব্যাপার, সময় নিরপেক্ষ কোনো কিছুই হয় না। তো এই যে সময়ের সাথে একটি কাজের সূত্র, সেই বিষয়টিকে প্রকাশ করার জন্য ইংলিশ গ্রামারের যে বিষয়টি রয়েছে সেটির নাম হচ্ছে টেন্স। অর্থাৎ টেন্স হলো সেই বিষয় যার কারণে একটি ক্রিয়ার বিভিন্ন রূপ দেখা যায়। সো টেন্স মিনস ফর্মস অফ ভার্ব or inflection of verbs so as to indicate times of verb। অর্থাৎ ক্রিয়া ঘটা বা না ঘটার যে টাইম বা সময়, সেটি নির্দেশ করার জন্য ক্রিয়ার যে বিভিন্ন রূপ দেখা যায়, সেই ক্রিয়ার বিভিন্ন রূপগুলো টেন্স নামে পরিচিত। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট টেন্স ইত্যাদি। অর্থাৎ কোনো একটা কাজ ঘটা না ঘটা বিষয়টি সময়ের সাথে সম্পর্কিত, আর সময়ের সাথে সম্পর্কিত হওয়ার কারণে একটি ভার্বের বিভিন্ন রূপ দেখা যায়। যেমন বাংলা একটা ক্রিয়া যদি হয় যে খাওয়া, সেই ক্রিয়াটি যখন আমরা বলবো আমি খাই, তুমি খাও, সে খায়, তিনি খেয়েছিলেন, আমরা খেয়েছি, আমরা খাবো, এই যে কতগুলো রূপ বললাম খাওয়া শব্দটির। তাহলে এই সিমিলারলি ইংলিশেও খাওয়া শব্দটি হচ্ছে ইট। ইটেরই অনেকগুলো রূপ আছে, যেমন ইটস, তারপরে ইটিং অথবা ইটেন। তাহলে এই রূপগুলো স্টাডি করাটাই হলো টেন্সের মৌলিক বিষয়। উল্লেখ্য, টেন্স এবং ভার্ব পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। অনেক শিক্ষার্থীরই রাইট ফর্ম অফ ভার্বস নামে একটি চ্যাপ্টার থাকে পরীক্ষায়, যেখানে তাদের 5 নম্বর বরাদ্দ থাকে। বিশেষত এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদেরকে বলবো, সেই অংশটি ভালো করার জন্য টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। টেন্সকে খুব ভালো করে শিখতে হবে। এছাড়া বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এই বিষয়ে নানা রকম প্রশ্ন এসে থাকে। তাছাড়া বাস্তব জীবনেও অনেক ঘটনা বর্ণনা করার জন্য সময়ের সাথে ক্রিয়ার রূপটি সঠিকভাবে বসানো উচিত। আর সেটি বাংলায় যতটা সহজ আমাদের জন্য, ইংলিশে ততটা সহজ না। তো সেটি করার জন্যই মূলত আজকের এই আলোচনা। তো আমরা টেন্সের সংজ্ঞা জানলাম। টেন্সের সংজ্ঞা হলো সময়, ক্রিয়া ঘটা বা না ঘটার সময়কে টেন্স বলে। আর টেন্সের মূল বিষয় হলো ক্রিয়াটি বিভিন্ন রূপ, কোন সময়ে কোন রূপটি সঠিকভাবে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, ইচ ভার্ব হ্যাজ এ টাইম অর পিরিয়ড। প্রত্যেকটি ক্রিয়ারই একটা সময় রয়েছে। যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সময়কে আমরা 3টি ভাগে ভাগ করে নিয়েছি: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এই 3টি ভাগের যে কোনো সময়ে একটি কাজ ঘটতে পারে, নাও ঘটতে পারে। আচ্ছা, যেমন এ ভার্ব টেকস ডিফারেন্ট ফর্মস ইন ডিফারেন্ট টেন্সেস অর টাইমস। অর্থাৎ বিভিন্ন সময়ে বা কালে একটি ক্রিয়া বিভিন্ন রূপ গ্রহণ করতে পারে। যেমন আই অ্যাম বিজি, এটা বর্তমানে বোঝাচ্ছে, বি ভার্বের রূপ আই অ্যাম। আই ওয়াজ বিজি, এটাও বি ভার্বের ফর্ম।
প্রিয় দর্শক, আমরা দেখলাম যে কিভাবে একটি ভার্ব বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ গ্রহণ করে। যেমন বি ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিটে বা প্রেজেন্টে নিল অ্যাম ফর্ম, পাস্টে নিল ওয়াজ ফর্ম এবং ফিউচারে নিল উইল বি ফর্ম, অর্থাৎ তিনটি টেন্সে তিন ধরনের রূপ গ্রহণ করলো। টেন্স প্লেস এ পিভটাল রোল ইন ইংলিশ গ্রামার। টেন্স ইংরেজি গ্রামারে ব্যাকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টু ইউজ ইংলিশ কারেক্টলি অল হ্যাভ টু লার্ন টেন্স ভেরি ওয়েল। সকলের ইংরেজি ভালো করে জানার জন্য, ব্যবহার করার জন্য টেন্সটি অত্যন্ত ভালো করে জানতে হবে। টেন্স ইনফ্লেক্টস অর কনজুগেটস অনলি ফাইনিট ভার্বস। আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে যে টেন্স শুধুমাত্র ফাইনিট ভার্বের সাথেই সংশ্লিষ্ট, অথবা বলতে পারি যে ফাইনিট ভার্বেই টেন্স অনুসারে রূপান্তরিত হয়ে থাকে, কিংবা যেই ভার্বটি টেন্সের কারণে এফেক্টেড হয় বা রূপান্তরিত হয়, ইনফ্লেক্টেড হয়, সেই ভার্বটির নাম হচ্ছে ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বগুলো কখনোই টেন্সের কারণে পরিবর্তিত হয় না, সেই কারণেই ওই ভার্বগুলোর নাম হচ্ছে নন ফাইনিট ভার্ব। এ পর্যায়ে আমরা টেন্সের বিভিন্ন টাইপসটা একটু দেখি। টাইপস অফ টেন্স, দেয়ার আর 3 টাইপস অফ টেন্স, মেইনলি 3 মাস্টার টাইপস, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। তিনটি প্রধান ধরনের টেন্স রয়েছে: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। ইচ অফ দ্য অ্যাবভ হ্যাজ 4 সাব টাইপস। এই প্রত্যেকটি টেন্সেরই আবার 4টি সাব ক্যাটাগরি আছে। সেগুলো হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ঘটমান, সাধারণ কাল, ঘটমান কাল, পুরা ঘটিত কাল এবং পুরা ঘটিত ঘটমান কাল। আচ্ছা, তাহলে ইন টোটাল 12 টেন্সেস ইন ইংলিশ গ্রামার। ইংরেজি ব্যাকরণে তাহলে মোট 12টি কাল রয়েছে বা 12টি টেন্স রয়েছে। দে আর প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে রয়েছে past indefinite, past continuous, past perfect and past perfect continuous. Similarly, there are future indefinite, future continuous, future perfect and future perfect continuous. তাহলে আমরা মোট 12 ধরনের টেন্স দেখলাম। একে একে এই টেন্সগুলো আমরা শিখব। আজকের পার্টে আমরা চেষ্টা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কাল। এই কালে কাজগুলো সাধারণত স্পেসিফিক টাইম উল্লেখ সাধারণভাবে ঘটে, বর্তমানেই কিন্তু সাধারণভাবে ঘটবে। যেমন ঘটছে বা ঘটে, এরকম ঘটছে, ঘটছিল, এরকম কিছু বোঝাবে না, খুবই সিম্পলভাবে বোঝাবে। সিম্পল প্রেজেন্টও বলে এগুলোকে, যেহেতু এই কাজগুলো সবসময়ই ঘটে থাকে, তাই এগুলোকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলে থাকে। আচ্ছা, তাহলে দি ভার্বস হুইচ টেক প্লেস জেনারেলি, নট পার্টিকুলারলি, অ্যারাউন্ড অ্যান্ড অ্যাক্রস অল অ্যান্ড এনি পিরিয়ড ইন দ্য প্রেজেন্ট টাইম। প্রেজেন্ট টাইমের যে কোনো সময়ে জেনারেলি যেগুলো ঘটবে সেই ক্রিয়াগুলোকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হয়ে থাকে। আমরা এর গঠনটা দেখি। আর গঠনটা হলো প্রথমে কর্তা, তারপরে মূল ক্রিয়া অথবা সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব। যদি সাবজেক্টটি থার্ড পারসন হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেখানে মূল ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যুক্ত হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই বিষয়টি হলো আবার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটি বিষয়। রাইট ফর্ম অফ ভার্বসের জন্য দুটি মৌলিক বিষয় গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে টেন্স আর একটি হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। তাহলে সেটি ভিন্ন একটা আলোচনা, আমরা সেটি অন্য ক্লাসে করব। আজকের যেহেতু টেন্সের বিষয় নিয়ে আলাপ করছি, তাহলে আমি এখানে বলবো যে জাস্ট বুঝে নেওয়ার জন্য, এবং ভবিষ্যতে হয়তো অন্য ক্লাসে সেগুলো আলাপ করা হবে। আচ্ছা, তাহলে মূল কথাটি কি, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস, ইএস, আইইএস যুক্ত হয়ে থাকে মেইন ভার্বের সাথে। আচ্ছা, এখন কি কি শব্দ বাংলায় আমরা যদি দেখি যে ক্রিয়ার কোন রূপগুলো থাকলে
প্রেজেন্ট ইনডেফিনিট রূপ হয়ে থাকে সেগুলো হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে সাধারণত প্রত্যয়গুলো থাকে ই, অ ইত্যাদি। যেমন একটা উদাহরণ, করি, এখানে কর যোগ ই, তারপরে করো, কর যোগ অ, করিস, করিস, এখানেও অপ্রত্যয় যুক্ত আছে, করে, এ প্রত্যয় যুক্ত আছে, করেন, এন প্রত্যয়, এটাও এ প্রত্যয়েরই একটি অংশ। তাহলে এই যে ক্রিয়ার রূপগুলো, এই বাংলা ক্রিয়ার রূপগুলো ইংলিশে যদি থাকে, বাংলা ক্রিয়ার রূপগুলো এই রূপগুলো থাকে, তাহলে বুঝবো এটি সাধারণ বর্তমানকাল কিংবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন সে চলে, আমি চলি, অথবা আমি খাই, তুমি খাও, সে খায়, আপনি খান, তারা খায়, অথবা আমি করি, তুমি করো, তুই করিস, সে করে, তারা করেন, বা তিনি করেন। তাহলে এই জাতীয় রূপ থাকলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন ধরুন আমি এখন ঘুমাই, ভাত খাই, আপনি ভাত খান, সে রান্না করে। এই যে ক্রিয়ার শেষে যে রূপটি, সেটি দৃষ্টি লক্ষ্য করতে হবে, দৃষ্টি দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। আচ্ছা, তাহলে ইংলিশ মার্কারগুলো কি? ইংলিশ মার্কারগুলো হলো যে সেন্টেন্সে এই শব্দগুলো সাধারণত আমরা দেখতে পাবো। কী থাকবে? যে অলওয়েজ, সর্বদা বা সবসময়, রেগুলারলি, প্রত্যহ বা প্রতিদিন, ডেইলি, প্রতিদিন, এভরিডে, প্রতিদিন, অফেন, প্রায়ই, সামটাইমস, মাঝে মধ্যে, সামটাইমস, এটা সামটাইমস, সামটাইম না, সামটাইমস, সানডেজ, রবিবারগুলোতে, ফ্রাইডেজ, শুক্রবারগুলোতে, ইউজুয়ালি, অকেজনালি, টুয়াইস, এভরি উইক ইত্যাদি। অর্থাৎ এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রয়োগ হবে। এবং মনে রাখতে হবে যে এখানে কোনো সুনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে না। যেমন আমার শিশুকালে সর্বদা আমি সাঁতার কাটতাম, এই যে বিষয়টা শিশুকাল উল্লেখ আছে, তাই এটা আর প্রেজেন্ট হবে না, এটি পাস্ট ইনডেফিনিট হবে। আর যদি নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকে, সাধারণভাবে উল্লেখ থাকে, তাহলে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা দুটো মার্কার দেখলাম, দুটো গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটো খেয়াল করলে ইনশাল্লাহ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা বোঝা সহজ হবে। বাংলায় থাকবে করি, করো, করিস, করে, করেন ইত্যাদি। যেমন আমি ছবি আঁকি, তুমি ছবি আঁকো, সে গাড়ি চালায়, আপনি গাড়ি চালান। এই যে শব্দের শেষের অংশটি খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। একইভাবে ইংরেজিতেও কিছু মার্কার থাকবে, যেমন অলওয়েজ, নির্ধারক সব চিহ্ন, এগুলোকে আমরা বলতে পারি অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, অফেন, সামটাইমস, সানডেজ, ফ্রাইডেজ, ইউজুয়ালি, অকেশনালি, টুয়াইস, এভরি উইক এটসেট্রা। আচ্ছা, একটি উদাহরণ বা কিছু উদাহরণ আমরা দেখি। যেমন আতিক হুসাইন ইজ মাই ব্রাদার, আতিক হুসাইন আমার ভাই হয়। এই যে হয়, এটা অপ্রত্যয়, এই অতে অপ্রত্যয়, তাই এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আতিক হুসাইন ইজ মাই ব্রাদার, সেই কারণে এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্মটি অ্যাম ইজারের একটি রূপ হবে। এখন কোনটি হবে সেটি নির্ভর করছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। অর্থাৎ সাবজেক্ট যেহেতু থার্ড পারসন, আতিক হুসাইন, সেই কারণে হলো ইজ। ফার্স্ট পারসন হতো তাহলে হতো অ্যাম বা আম, সেকেন্ড পারসন হতো। তাহলে এটি যেহেতু আতিক হুসাইন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে হলো ইজ। হি রিডস ইন আ ইউনিভার্সিটি, সে একটা বিশ্ববিদ্যালয়ে। এখন এই যে পরে, এ প্রত্যয়, এখন এই যে সে পরে, সেটি বর্তমানে সে পড়ে, বর্তমানে সে পড়ে, সাধারণভাবে বলা হয়েছে, সেই কারণে এটি প্রেজেন্ট হলো। হি হ্যাজ 5 কোর্সেস অন ইয়ার, তার একটি বছরে 5টি কোর্স থাকে। এখন এই যে আছে বা থাকে, এটাও প্রেজেন্ট টেন্সের বিষয়। তাই এখানে হ্যাভ ভার্বের দুটো রূপ আছে, হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট বোঝানোর জন্য। এর ভিতরে যেহেতু আতিক হোসেন বা হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে হলো হ্যাজ। হি গোজ টু ক্লাস রেগুলারলি, সে প্রতিদিন ক্লাসে রেগুলার
এটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সে কারণে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব হবে। সাবজেক্ট হচ্ছে হি, মেইন ভার্ব হচ্ছে ওয়ান্ট। কিন্তু যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সেই কারণে ওয়ান্টের সাথে এস যুক্ত হলো, হি ওয়ান্টস। আমাদের মনে রাখতে হবে যে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইইএস যুক্ত হয়। আমরা মুভ করি ইউজেস অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভিন্ন ব্যবহার আছে, আমরা সেই ব্যবহারগুলো দেখব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইজ ইউজড ইন এ নাম্বার অফ এরিয়াস। বিভিন্ন ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা এখন বিভিন্ন ব্যবহার দেখব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কখন কখন আমরা ব্যবহার করি বা কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কথাগুলো বলবো। আচ্ছা, প্রথমেই আমাদের জেনারেল অ্যাক্টিভিটিস বর্ণনা করার জন্য যত ধরনের জেনারেল অ্যাক্টিভিটিস আছে, সাধারণ কথা আছে, সাধারণ ক্রিয়া আছে, করা না করা আছে, যত সাধারণ বিষয়গুলো আছে বর্তমানে, সেই সবগুলো বর্ণনা করার জন্য আমাদেরকে এই টেন্সটি ব্যবহার করতে হবে। যেমন সাধারণ একটি বিষয়, কেউ একজন শিক্ষক, তার কাজ কি শিক্ষা দেওয়া। কেউ ডাক্তার, তার কাজ কি চিকিৎসা করা। তাহলে এই যে চিকিৎসা করেন বা শিক্ষা দেন কিংবা রান্না করেন কিংবা হাঁটেন কিংবা গাড়ি চালান কিংবা কথা বলেন, এই যে বিষয়গুলো যে সাধারণ সচরাচর যেগুলো করা হয়ে থাকে সবগুলোই হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আ টিচার টিচেস দ্য স্টুডেন্টস। একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে শিক্ষা দেন, পড়ান। এখন এই যে পড়ান বিষয়টি, এটি প্রেজেন্ট ইনডেফিনিট, সেই কারণে মূল ভার্ব বসলো, অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। কিন্তু যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পারসন বিষয়টা আবার বলে নিই যে আমি এবং তুমি বা আমার, তোমার, আমাকে, তোমাকে, আমার, আমাদেরকে, তোমাকে, তোমাদেরকে, এই বিষয়গুলো বাদে যত পার্সন আছে সবই হচ্ছে থার্ড পারসন। এই থার্ড পারসনের মধ্যে যদি একজনকে বোঝায় তাহলেই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যেমন সে, তিনি কিংবা গাছ, বই, কলম, রাস্তা বা আকাশ, পাখি, এই সবগুলো হচ্ছে একজনকে বোঝাচ্ছে এবং এগুলো আমি তুমি ছাড়া অন্য কাউকে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক একইভাবে আর টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে মেইন ভার্বটি টিচ, তার সাথে এস বা ইএস যুক্ত হলো, অর্থাৎ ইএস যুক্ত হলো, এখানে সিএস থাকার কারণে ইএস যুক্ত হলো। আর টিচার টিচেস দ্য স্টুডেন্টস। আবির নোজ মি, আবির আমাকে চেনে বা আবির আমাকে জানে। এখানেও নো প্লাস এস হলো কেন? আবির থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে। আর যেহেতু কাজটি সাধারণ একটি কাজ, তাই এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলো। উই রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের প্যারেন্টসদেরকে শ্রদ্ধা করি। এখন এই যে শ্রদ্ধা করি, এটি কোন সময়ের কথা? এটি সচরাচর সবসময়ের কথা, তাই না? তাহলে সবসময়ের কথা হওয়ার কারণে এটিও হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর গঠনটি কি? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। উই হচ্ছে সাবজেক্ট আর রেসপেক্ট হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব স্ট্রাকচারটি হয়, একটু পরিবর্তন হয় কখন? যখন সাবজেক্টটি থার্ড পারসন হয়, সিঙ্গুলার হয়। যেমন এ টিচার কিংবা আবির কিংবা আতিক হোসাইন কিংবা হি, এই জাতীয় হলে তখন সিঙ্গুলার হয়ে যায় এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে মেইন ভার্বটির সাথে এস অথবা ইএস অথবা আইএস ইত্যাদি যুক্ত হয়ে যায়। আমরা দ্বিতীয় ব্যবহারটি দেখি, ইউনিভার্সাল ট্রুথ, চিরদিনের জন্য সত্য কথা বা চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্য কথাগুলো সবসময়ই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করা হয়ে থাকে। যেমন আ বুক গিভস আস লাইট, একটি বই আমাদেরকে আলো দেয়। এখন এই যে একটি বই আমাদেরকে আলো দেয়, এই কথাটি চিরদিনের জন্য সত্য কথা। তাহলে চিরদিনের জন্য সত্য কথা হওয়ার কারণে এটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন আবার মনে করি আমরা, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। সাবজেক্ট কি ছিল? আ বুক, আর মেইন ভার্ব কি? গিভ। গিভ হওয়ার কথা, কিন্তু যেহেতু সাবজেক্টে বুক হচ্ছে থার্ড পারসন, এখানে আমিও না তুমিও না, তাহলে এই থার্ড পারসন হওয়ার কারণে এখানে আবার বোল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। যেহেতু গিভ ই আছে শেষে, তাই সাধারণত এস যুক্ত হবে, গিভস। ব্র্যাকেটে কিভাবে আসবে? ব্র্যাকেটে থাকবে হচ্ছে গিভ থাকবে, সঠিক ফর্মটা এখানে বসাতে হবে। আবার অনেক সময় ব্র্যাকেট থাকবে না, শুধুমাত্র ভার্বগুলো একটি শূন্যস্থানে উপরে দেওয়া থাকবে, সেটি সঠিক রূপ বসাতে হবে। এনিওয়ে, আমরা
বুক গিভস আস লাইট, একটি বই আমাদেরকে আলো দেয়। একইভাবে প্যারেন্টস লাভ দেয়ার চিলড্রেন, মা বাবা তাদের শিশুদেরকে সন্তানদেরকে ভালোবাসেন। দি সান ইজ বিগার দ্যান দি মুন, সূর্য চাঁদের চাইতে বড়। এখন এই যে সাধারণ বা চিরন্তন সত্য কথা, দুটো ক্ষেত্রেই আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এভাবে আরও কি হতে পারে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কিংবা দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, কিংবা ওয়াটার ফ্লোজ ডাউনওয়ার্ড, পানি নিচের দিকে ধাবিত হয়। এই যে বিষয়গুলো সবই চিরন্তন সত্য। চিরন্তন সত্য হওয়ার কারণে এগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করব। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাবিটস। আমরা হ্যাবিটগুলো প্রকাশ করার জন্য সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। অর্থাৎ এই হ্যাবিটগুলো অবশ্যই বর্তমানে হতে হবে। যেমন ওয়েক আপ আর্লি, আমি সকালে খুব তাড়াতাড়ি উঠি ঘুম থেকে। তাহলে ওয়েক আপ এটা কেন হলো, ওয়েক কেন হলো? ওয়েক হওয়ার কারণ হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণ। প্রেজেন্ট ইনডেফিনিট কেন হলো? কারণ এই কাজটি আমি সবসময় করি, অভ্যাস। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে জেগে উঠি। গঠনটি কি ছিল? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। সাবজেক্ট কি? আই, মেইন ভার্ব ওয়েক। এখানে আর এস যুক্ত হলো না, কারণ কি ওই যে বলেছিলাম আই হচ্ছে আমি বোঝানোর জন্য ফার্স্ট পারসন, এটা থার্ড পারসন নয়। এবং সিঙ্গুলার নাম্বার হলেও সমস্যা নেই, যেহেতু এটা ফার্স্ট পারসন, তাই এখানে আর এস বা এস এর প্রসঙ্গ আসবে। She prays 5 times a day, 5 বার প্রতিদিন 5 times a day, অভ্যাস। উদ্ধৃতি আমরা ব্যবহার করে থাকি, অনেকেই দিয়ে থাকেন, অনেক লেখায় ব্যবহার করে, অনেকে কথায় ব্যবহার করে। যত ধরনের উদ্ধৃতি আছে সকল উদ্ধৃতি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সকল উদ্ধৃতিগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাধারণত আমরা দিয়ে থাকি। যেমন শেক্সপিয়ার সেইজ, শেক্সপিয়ার বলেন, আসলে এখানে সেইডও ব্যবহার করা যেত, বলেছিলেন সেটিও ব্যবহার করা যেত, কিন্তু কোটেশনের মাঝখানের কথাটি প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে থাকে। যেমন কাওয়ার্ডস ডাই মেনি টাইমস, ভীরুরা বারবার মরে। এই যে ভীরুরা বারবার মরে, এই কথাটি একটি সাধারণ কথা, এটি কোটেশন, তাই কোটেশন হওয়ার কারণে আমরা এটিকে প্রেজেন্ট ইনডেফিনিট করলাম। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস। কেন কাওয়ার্ডসের পরে ডাই হলো, ডাইস কেন হলো না? কারণ কাওয়ার্ডস হলো প্লুরাল, এটা সিঙ্গুলার না। থার্ড পারসন বটে কিন্তু সিঙ্গুলার নয়। সিঙ্গুলার হলেই কেবলমাত্র এস যুক্ত হওয়ার প্রসঙ্গটি আসবে, আদারওয়াইজ এটি মূল ভার্বেই থাকবে। আচ্ছা, এরপরের ব্যবহারটি হলো হিস্ট্রি। হিস্ট্রিকে আমরা যখন প্রাণবন্ত অ্যালাইভ আকারে প্রকাশ করব, লাইভ আকারে প্রকাশ করব, হিস্ট্রিকে যখন আমরা আমাদের সম্মুখে একদম হাজির নাজির জানবো, উপস্থিত মানে জ্ঞান করব, ঠিক তখন আমরা এটিকে প্রেজেন্ট ইনডেফিনিট করতে পারি। যেমন বাংলাদেশ বিকামস ফ্রি ইন 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। এইখানে প্রয়োগটি খেয়াল করতে হবে, স্বাধীন হয় বা জন্ম নেয়। এই যে স্বাধীন হয়, জন্ম নেয়, এই প্রয়োগটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের। কিন্তু যদি বলি স্বাধীন হয়েছিল, তাহলে হয়ে যাবে পাস্ট টেন্স। তাহলে আমি এখানে ব্যবহারটা হলো মেইন বিষয়, যে বাংলাদেশ স্বাধীন হয়, এটি হচ্ছে বর্তমানের একটি ব্যবহার, সে কারণে এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু ব্যবহার দেখব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরও কিছু ব্যবহারগুলো একটু লেংদি, কিন্তু ভালো করে শিখলে এগুলো দিয়েই রাইট ফর্ম অফ ভার্বসের কাজটি চালিয়ে নেওয়া যাবে। এবং প্রাত্যহিক জীবনে প্রচুর ইংরেজিতে প্রচুর ব্যবহার আছে এই টেন্সগুলোর, বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার সবচেয়ে বেশি আছে। আচ্ছা, অনেক সময় আমরা নিকট ভবিষ্যতের যে কাজগুলো সেগুলো বর্ণনা করার জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। সামটাইমস ফিউচার টেন্স, ফিউচারের ঘটনা, ভবিষ্যতের ঘটনা বলার জন্য অনেক সময় আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। এখন এটি কোন ধরনের ভবিষ্যতের কাজ বর্ণনা করব? যেই ধরনের ভবিষ্যতের কাজ হচ্ছে একেবারে সুনিশ্চিত, মানে আমরা পরিকল্পনা করে ফেলেছি, অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, জাস্ট ঘটতে বাকি, হ্যাঁ, সেই ধরনের কাজগুলো বর্ণনা করার জন্য আমরা এই টেন্সটি ব্যবহার করব। যেমন আমরা আজকে টেবিল বুক করেছি একটা ভালো হোটেলে, আমরা সন্ধ্যায় সেখানে গিয়ে ডিনার করব, সব কিছু কিন্তু রেডি, দাওয়াত
দেওয়া হয়েছে, টেবিল বুক হয়েছে, আমরা জাস্ট এখানে গিয়ে অ্যাটেন্ড করব। তাহলে এই ধরনের কাজটি আমরা ফিউচারেও করতে পারি, কিন্তু এটা বর্তমানে করলে কাজটিকে একদম হবেই হবে এরকম কিছু একটা বোঝায়। যেমন এখানে আছে দ্য ম্যাচ স্টার্টস টুমোরো, ম্যাচটি আগামীকাল হবে, বাংলা অর্থটা হবেই, কিন্তু ইংলিশ প্রয়োগটা আমরা এখানে প্রেজেন্ট দিয়ে করলাম, অর্থাৎ ম্যাচটা আগামীকাল হবে, আগামীকাল। এটা সব কিছু পরিকল্পিত, সব কিছু গোছানো হয়ে গেছে, জাস্ট আগামীকাল ঘটবে। তাহলে যখন এভরিথিং ইজ অ্যারেঞ্জড, জাস্ট ওই ডেতে কাজটা ঘটবে এরকম কিছু বোঝালে তখন আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতেও পারি, নাও করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণত করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। তো এটা টুমোরো হলে অনেকেই ফিউচার টেন্স করে দিবে, যেমন দ্য ম্যাচ উইল স্টার্ট টুমোরো, সমস্যা নেই। কিন্তু দ্য ম্যাচ স্টার্টস টুমোরো এর ভিতরে এক ধরনের অতিরিক্ত নিশ্চয়তা থাকে, সেই কারণেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহারটা এখানে করা হয়ে থাকে। আচ্ছা, আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা করা যাবে। আমরা সকল ধরনের আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, যত ধরনের ইম্পারেটিভ বাক্য আছে, অনুজ্ঞা বাক্য আছে, সব ধরনের অনুজ্ঞা বাক্য বা ইম্পারেটিভে আমরা ব্যবহার করব হচ্ছে মূল ভার্ব প্লাস এক্সটেনশন। এই মূল ভার্বটির পিছনে অবশ্যই ইউ নামক একটি সাবজেক্ট থাকে, বাট সেটি আমরা গৌণ বিষয়, যেহেতু উজ্জ্ব থাকে তাই বললাম না। তাহলে ইম্পারেটিভ সবসময় কি হবে, মেইন ভার্ব দিয়ে শুরু হবে। যেমন গো হোম, বাড়ি যাও, ইট হাম্বল পাই, নাকে খত দাও, কিংবা পাপের প্রায়শ্চিত্ত করো, রিড দ্য কোরআন এভরিডে, প্রত্যেক দিন কোরআন পড়ো, ইত্যাদি। একইভাবে সিট ডাউন, রাইট সামথিং, রিড দ্য বুক, অথবা কাম হিয়ার, গো দেয়ার, ওপেন দ্য উইন্ডো ইত্যাদি সব ধরনের বাক্যগুলো যেগুলো আদেশ, নিষেধ, নেভার টেল এ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব ধরনের বাক্যগুলোতে আমরা দেখি যে মেইন ভার্বটি প্রথম থাকে সাধারণত। তাহলে এই বাক্যগুলো কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি যখন ভিডিও করছিলাম, রেকর্ড করছিলাম, তখন হঠাৎ করে বৃষ্টি নেমেছিল। হঠাৎ করে বৃষ্টি নামার কারণে রেকর্ডিংটা করতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যায়, তাই এখান থেকে ভিডিওটি আর সামনে করা যায়নি। বাকি এই অংশটুকু, শেষ অংশটুকু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহারের শেষ অংশটুকু আবার ছোট ভিডিওতে করছি। আন্তরিকভাবে দুঃখিত এই সমস্যাটি হওয়ার জন্য। আমরা এর আগের যে ভিডিওটি সেখানে দেখেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরে ব্যবহার করে করতে হয়, যেমন গো হোম, ইট হাম্বল পাই, বা সিট ডাউন, কাম হিয়ার, ডু নট টেল এ লাই ইত্যাদি। এর পরের যে ব্যবহারটি আসবে সেটি হলো নিউজ পেপারে। আমরা দেখি নিউজ পেপারে যত হেডলাইন আছে সমস্ত হেডলাইনই ম্যাক্সিমামই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করা হয়ে থাকে। এর যেমন একটি উদাহরণ, দি প্রাইম মিনিস্টার ওয়েলকামস দ্য হিরোজ, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী হিরোদের বা বীরদেরকে স্বাগত জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। একইভাবে যেমন টু মেন ডাইজ ইন অ্যাক্সিডেন্ট, এখন এই যে দুজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেলেন, এই বিষয়টিকে পাস করে দেওয়ার জন্য তাকে বলো যে অপেক্ষা করতে। এখন হেলাল অ্যাপিয়ার্স এই অংশটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার টেল হিম টু ওয়েট, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাপিয়ার্স এইটি একটা শর্ত, যে কন্ডিশন, যে যদি হেলালকে দেখা যায়, তাহলে যদি দেখা যায় এটা হলো শর্ত। এই শর্তধীন বাক্যের এই অংশটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করা হলো। আনলেস উই ওয়ার্ক হার্ড উই উইল ফল ইন ডেঞ্জার, যদি আমরা কঠোর কাজ না করি, পরিশ্রম না করি, তাহলে আমরা বিপদে পড়ব। এই যে যদি কাজ না করি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি কন্ডিশন।
এরপরে when you finish the book give it to me, যখন তুমি বইটি পড়া শেষ করবে তখন এটি আমাকে পড়তে দিও। তাহলে এই যে বইটি পড়া শেষ করবে, ফিনিশ দি বুক, এটি প্রেজেন্ট ইনডেফিনিটের একটি শর্ত, আর গিভ ইট টু মি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। তাহলে দুটো ক্ষেত্রেই এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হলো। আই উইল কাম আফটার ইউ লিভ, তুমি যাওয়ার পরে আমি আসবো। এখানে দুটো কাজ, একটা হচ্ছে আমি আসবো আর একটা হচ্ছে তুমি যাবে। এখন তুমি যাবে আগে, তাই সেটি প্রেজেন্ট ইনডেফিনিট হলো, আর আমি আসবো পরে, তাই এটি ফিউচার ইনডেফিনিট হলো। অর্থাৎ দুটো কাজের মধ্যে যেটি তুলনামূলক আগে ঘটবে সেই কাজটি তুলনামূলক আগের টেন্সে করতে হবে। যেমন গড উইল হেল্প আস টিল উই অ্যাবাইড বাই হিম, গড আমাদের সাহায্য করবেন যতক্ষণ পর্যন্ত আমরা তাকে মেনে চলবো। তাহলে আমরা তাকে মেনে চলবো এটি আগে ঘটবে, তাই এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর গড উইল হেল্প আস এটি হচ্ছে ফিউচার, কারণ এটি পরে করতে হবে। গড আমাদের সাহায্য তখনই করবেন যখন আমরা তাকে অনুসরণ করব। আবার বাক্যটি এভাবেও করা যায় যে গড হেল্পস আস ইফ উই অ্যাবাইড বাই হিম, যদি আমরা গডকে মেনে চলি তাহলে গড আমাদেরকে সাহায্য করবেন বা করেন। তাহলে এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার রয়েছে। এরপরে কমেন্টারিজ, বিভিন্ন খেলার ভাষ্য, ধারাভাষ্য বর্ণনা করার সময় আমরা দেখি যে সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিটে করা হয়ে থাকে। যেমন রোনালদো পাসেস মেসি অ্যান্ড স্কোরস এ গোল, রোনালদো মেসিকে পাস করে একটি গোল করলো। এই যে গোল করলো বিষয়টি আমরা প্রেজেন্ট টেন্সে বর্ণনা করে থাকি। অর্থাৎ এই যে খেলার যত ধারাভাষ্য আছে ম্যাক্সিমাম কথাই হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এরপরে কিছু ক্রিয়া রয়েছে যেই ক্রিয়াগুলো সবসময় জেনারেলি প্রেজেন্ট ইনডেফিনিট করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপ হয় না। পাস্ট করা যায় কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থেই প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করতে হয়। যেমন আমি দেখি মানে আমি দেখতেছি, অথচ বলা যাচ্ছে না আই এম সিইং, বলতে হচ্ছে আই সি। হ্যাঁ, অর্থাৎ এই সি ভার্বটির সিইং রূপটি ব্যবহার না করে শুধু সি রূপটি ব্যবহার করা যায়। এরকম কিছু ভার্বের তালিকা: সি, লাভ, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, এক্সপেক্ট, অ্যাসিউম, look, feel, seem, taste, notice, smell, hear, think, desire, hate, fear, want, mind, wish, appreciate, belong, know, remember, shall, may, must, etc. এই সমস্ত ভার্বগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রচুর ব্যবহার পাওয়া যায়, কন্টিনিউয়াস রূপটি হয় না। যেমন আমি চিন্তা করতেছি, এটা অর্থ হচ্ছে আই থিঙ্ক, আই এম থিঙ্কিং না। আই নো ইউ, নট আই এম নোয়িং ইউ। আই লাভ ইউ, নট আই এম লাভিং ইউ। ওকে, অর্থাৎ প্রকাশগুলো হবে, এগুলো কন্টিনিউয়াস করা যাবে না। হ্যাঁ, যেমন আই বিলিভ ইন আল্লাহ, এটা বলা যাবে না আই এম বিলিভিং ইন আল্লাহ। হ্যাঁ, অর্থাৎ কন্টিনিউয়াস রূপটি হবে না। সেই কন্টিনিউয়াস অর্থটি প্রকাশ করার জন্য প্রেজেন্ট ইনডেফিনিট রূপটি ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহারগুলো। আগের স্লাইডে অনেকগুলো ব্যবহার ছিল, এই স্লাইডে একটু কম ছিল, কারণ এখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে রেকর্ডের এই অংশটি কেটে দেওয়া হয়েছিল, তাই এটি আবার পুনরায় রেকর্ড করা হলো। আমি আন্তরিকভাবে দুঃখিত এই সমস্যাটি হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল for giving your time and patience. I hope you will all pray to Allah, stay at home, and you will stay safe. Thank you very much once again. See you soon in another video. Until then, goodbye. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.